এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাই। ওই ম্যাডাম, আপনার জামার পিছনে জিপটা খোলা, আপনার মাঝপিঠের জোড়া তিলখানা দেখা যাচ্ছে। কথাটা শোনার সাথে সাথে ভার্সিটির গেটের সামনে থমকে দাঁড়ায় ইশোয়া। জলদি করে নিজের ব্যাক সাইডটা একটা গাছের আড়াল করে দাঁড়ায়। তারপর উক্ত কথাটা কে বলেছে বোঝার চেষ্টা করে, কিন্তু বোঝার কোনো উপায় নেই, কারণ এইমাত্র এককল বয়েজ গ্যাং ঢুকেছে ভার্সিটির গেট দিয়ে। তার মধ্যে কোন ছেলেটা এই কথা বলতে পারে তা ইশোয়ার বোধগম্য হচ্ছে না। ইশোয়ার ইচ্ছে করছে দৌড়ে বাড়িতে গিয়ে নিশোয়া বান্দরটাকে চাপকাতে। আজ ভার্সিটিতে প্রথম দিন। নিশোয়াই ইশোয়াকে ড্রেসটা পছন্দ করে দিয়েছে। পরক্ষণে ইশোয়া নিজেই বুঝতে পারে এতে নিশোয়ার কি দোষ। ড্রেসটা তো আসলেই খুব সুন্দর, কিন্তু চেইনটা কি করে খুলে গেল? তাও আর কারো চোখে পড়লো না কোথাও। ডিরেক্ট ভার্সিটির গেটে একদল ছেলের চোখেই পড়তে হলো। ইশোয়া অনেক চেষ্টা করে নিজের জামার জিপটা লাগালো। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভার্সিটির পথে পা রাখে। নিশোয়া নিজের পরিধানকৃত জামা আর নিজের কপালকে বসুন্ধরা টাইপ গালি দিতে দিতে ভার্সিটিতে ঢুকে সে। এমনিতেই দেরি হয়ে গেছে, ভার্সিটির প্রথম দিন, আর দেরি করা ঠিক হবে না, এটা ভেবেই ইশোয়া পা রাখে সামনে। নীল জামা আর সাদা প্লাজো ওড়না পরা ইশোয়াকে আজ সত্যি খুব অসাধারণ লাগছে। ইশোয়ার মুচকি হাসি ও দুই গালের টোলগুলো স্পষ্ট। কপালের কালো টিপে এক সমুদ্র মায়া জড়িয়ে গিয়েছে চেহারাটাতে। হঠাৎ করে পাশ থেকে বলে উঠল, হেই নিউ। ইশোয়া যেদিক থেকে কথাটা আসে সেদিকে তাকায়। তিনটে ছেলে আর দুটো মেয়ে। ছেলেগুলোর একজন ইশোয়ার দিকে আঙ্গুল দিয়ে ইশারায় তাদের কাছে যেতে বলে। ইশোয়া কপাল কুঁচকে সেদিকে এগোয়। তারপর কোনো দ্বিধা না করেই বলে, জি, আমাকে বলছেন? এখানে কি কেউ আর আছে? জি বলুন। আমি যদি তোমাকে এই ভরা মাঠের সামনে কিস করি, তবে তোমার রিয়াকশন কেমন হবে? ইশোয়ার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসে ভার্সিটির মাঠে চরকির মতো ঘুরবে। হোয়াট? পাশ থেকে অন্য একটি ছেলে বলল, জিজ্ঞেস করা হয়েছে, কিস করা হয়নি। তোমার অনুভূতি কি হবে বলো? ইশোয়া ছেলেগুলোর পাশে বসে থাকা মেয়ে দুটোকে খেয়াল করলো। মেয়ে দুটো যেন তাদের ছেলে ফ্রেন্ডদের মজা মশকরাতে ভারী আনন্দ পাচ্ছে। মেয়েগুলোর মধ্যে একজন প্রথম ছেলেটাকে বলল, শুভ, বিজনেস প্রথম ভার্সিটিতে এসেছি, কিছু বুঝতে পারছি না। তুই যদি একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতিস তাহলে সুবিধা হতো। কথাটা বলার সাথে সাথে একটা হাসির রোল পড়ে। ইশোয়ার একটা অভ্যেস আছে, সেটা হলো তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সকল ঘটনার ছোটখাটো বিষয়গুলো অবধি সে খুব ভালো করে খেয়াল করে থাকে। যেমন এই মুহূর্তে তাকে নিয়ে প্র্যাঙ্ক করা গ্যাংটাতে সদস্য সংখ্যা 5, কিন্তু দুটো ছেলে আর দুটো মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করলেও ওই গ্যাংয়ে থাকা তৃতীয় ছেলেটি সেই কখন থেকে ফোন টিপছে, বন্ধুদের সাথে তালও দিচ্ছে না, আবার এমন করতে নিষেধ করছে না। ছেলেটি ফোনে গেম খেলতে ব্যস্ত, তার চোখ দুটো এখনই সামনে ইশোয়ার দিকে যায়নি। তুই একবার ঠিক বলেছিস তোমা, তাহলে বুঝতে সুবিধা হবে। পাশ থেকে অন্য মেয়েটি বলল, চল চল, আজ লাইভ হবে। গাইস রেডি? তমা মেয়েটি মোবাইলে ব্যস্ত থাকা ছেলেটির কাঁধে হাত রেখে বলল, এই রবিন, চল না, সারাক্ষণ ফোনে কি করিস? ছেলেটির যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই, ফোনে চোখ রেখেই বলল, তোরা যা, আমি এসবে নাই, আমাকে খেলতে দে। শুভ একবার তমা আর রবিনের দিকে তাকিয়ে আবার ইশোয়ার দিকে তাকালো। সো মিস, আপনি কি তৈরি? ইশোয়া কি বলবে বা করবে বুঝতে পারছিল না। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ইশোয়া রবিন নামের ছেলেটার হাত ধরল। রবিন ফোন থেকে চোখ উঠিয়ে ততক্ষণে খেয়াল করেছে, কিন্তু নিজেকে ধাতস্থ করার আগেই ইশোয়া রবিনের হাত ধরে টেনে মাঝ মাঠে নিয়ে আসে। শুভ, তমা আর বাকি দুজনও পিছু নেয় তাদের। রবিনের চোখগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশোয়ার দিকে।
রবিনের এক হাত ইস্যুয়া ধরেছে আর অন্য হাতে ফোন। এই কি করছো সব? ওর হাত ছাড়া বলছি। ইস্যুয়া কিছু না বলে একটা ডিপ কিস করে বসলো রবিনের ডান গালে। রবিনের মুখটা হা হয়ে যায়। মাঠ ভর্তি ছেলে মেয়ে, 4 বন্ধু পাশে দাঁড়িয়ে। অচেনা অজানা একটি মেয়ে গালে চুমু দিল। রবিনের চোখগুলো টকটকে লাল বর্ণ ধারণ করে। ঈশ্বর রবিনকে ছেড়ে তমা আর শুভর সামনে গিয়ে বলল, এখন আপনাদের বন্ধুর অনুভূতি প্লাস রিয়াকশন কেমন তার ডিটেলসে জেনে নেবেন। বন্ধু মানুষ বলতে লজ্জা পাবে না, নির্দ্বিধায় বলে দেবে। আমার যতটুকু অস্বস্তি হতো বলতে সেটা ওনার একেবারেই হবে না। সো বন্ধুর কাছে জেনে নেবেন, আর পারলে আমাকেও জানিয়ে ধন্য করবেন। তারপর ঈশ্বর 2 আঙ্গুল নেড়ে বাই বলে প্রস্থান করল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে রবিন, তমা, শুভ, নয়ন আর তুলি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। রবিনের ফর্সা গালগুলো লাল হয়ে আছে। ডান গালে ইস্যুয়ার ঠোঁটের ডার্ক লিপস্টিকের দাগ এখনো রয়ে গেছে। শুভ আর নয়ন এগিয়ে গিয়ে রবিনের কাঁধে হাত রাখতে নেয়। রবিন বজ্র কণ্ঠে বলে ওঠে, ধরবি না আমাকে, তোদের জন্য সব হয়েছে। শুধু তোদের জন্য মেয়েটা আমাকে এভাবে ভরা ভার্সিটিতে লজ্জা দিল। আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না। আপাতত রবিনকে একা ছেড়ে দেয় বন্ধুরা, কারণ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখন সামলাতে গেলে হিতে বিপরীত হবে। কথাগুলো বলেই রবিন ক্যান্টিনের দিকে পা বাড়ালো। রবিন খুব রেগে আছে। হ্যাঁ, বন্ধুরা এভাবে র্যাগিং করলেও রবিন কখনো এসব করতে পছন্দ করে না। দূরে দূরেই থাকে এসব থেকে। কিন্তু আজকের এই শখটা সে নিতে পারছে না। কি করে নতুন একটা মেয়ে তাকে এভাবে কিস করতে পারে সেটা মাথায় আসছে না রবিনের। ভার্সিটিতে রবিনের একটা আলাদা পাবলিক ফিগারস আছে। সে স্মার্ট, পড়াশোনায় টপার, ভার্সিটির সকল কাজে সহায়তা করায় ভার্সিটি কর্তৃপক্ষ তাকে সামনে ছাত্রনেতা হওয়ার অনুরোধ অবধি করেছেন। আর আজ সেই আলাদা রেপুটেশনের মেয়েটা জল ঢেলে দিল। রবিন মনে মনে মেয়েটাকে দেখে নিবে ভাবে। রবিনকে ভার্সিটির মেয়েরা কখনো সামনে এসে প্রপোজ করা তো দূরে থাক, একটু কথা বলার সাহস দেখায়নি কোনো প্রয়োজন ছাড়া। আর আজ সেখানে রবিনকে পুরো ভার্সিটি 2 বার করে ঘুরে ঘুরে দেখছে। ঈশ্বর ভার্সিটির অফিস কক্ষে দাঁড়িয়ে আছে। ভার্সিটির প্রধান সাইদ রহমান ইশুয়ার দিকে তাকিয়ে পড়ল, আপনি ইশুয়া তালুকদার? জি। কিছুটা কপাল ভাঁজ করে পাশে ভার্সিটির কর্তৃপক্ষের প্রধান আফজালের দিকে তাকিয়ে বলে উঠল, আজকাল চেহারা দেখে বয়স নির্ধারণ করা যায় না, বুঝলেন আফজাল সাহেব? তা যা বলছো সাইদ, তবে আমার ইস্যুয়া মামুনির চেহারা সে আগের বাচ্চা বাচ্চা ভাবটা এখনো রয়ে গেছে। ইশুয়া আফজাল সাহেবের দিকে তাকিয়ে বলল, আমাকে এখনো বাচ্চা লাগে তোমার কাছে? ইটস নট ফেয়ার আঙ্কেল। আফজাল সাহেব আর সাইদ রহমান হা হা করে হেসে উঠলেন। তারপর আফজাল সাহেব ইশুয়ার মাথায় হাত রেখে বলল, বাচ্চাই রয়ে গেলে এখনো। ইশুয়া তার ক্লাসের খোঁজ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। ক্লাসরুমে বসে স্টুডেন্টরা গোলমাল করছিল। ক্লাস টাইম আরো 5 মিনিট আগে শুরু হয়েছে, কিন্তু টিচার আসার নাম নেই। কেউ কাগজ ছোড়াছুড়ি করছে, কেউ আয়না দেখে লিপস্টিক দিচ্ছে, কেউ হঠাৎ দেখে বলবে না যে এটা একটা ভার্সিটি। সবার হই হুল্লোড় থামে পিয়ন রহমত চাচার আওয়াজে। তন্মধ্যে ইশুয়াকে নিয়ে ক্লাসে প্রবেশ করে ভার্সিটির ইংলিশ লেকচারার আকাশ চৌধুরী। আকাশকে সকল স্টুডেন্ট একবার দাঁড়িয়ে গুড মর্নিং বলে ওঠে। আকাশ সবাইকে বসতে বলে, গাইস, আজ থেকে আমার ক্লাস টাইম চেঞ্জ করা হয়েছে। তোমাদের ফার্স্ট ক্লাস নেবেন তোমাদের বাংলা উদ্দীপিকা মিস ইসুয়া তালুকদার। ক্লাসের সকলের মাথায় বাস পড়ল। এই অল্প বয়সী মেয়েটা তাদের অধ্যাপিকা? কিভাবে সম্ভব? কারো যেন বিশ্বাসই হচ্ছে না। তার মধ্যে লাস্ট বেঞ্চের 4 জোড়া চোখ দিয়ে বিস্ময় ঠিকতে করছে। শুভ মাথায় হাত দিয়ে বলেই ফেলল, শেষ পর্যন্ত বাংলার অধ্যাপিকাকে র্যাগিং করলাম। সবসময় বেশি করে ফেলিস, লিমিট ক্রস করিস তোরা। নে, এবার ক্লাসের ঠেলা সামলা। তুলি এখনো হা করে। রবিন এইবার ভালো করে তাদের ক্লাসে অবস্থানরত
ঈশুয়াকে পরখ করতে লাগলো। সত্যিই চেহারাতে বয়সের কোনো ছাপ নেই, কি নিষ্পাপ আর স্নিগ্ধ চাহনি। হঠাৎ সেই কিসের কথা মনে পড়ে রবিনের। চেহারায় কাঠিন্যতা দেখা দেয়। পাশ থেকে নয়ন বলে ওঠে, আমাদের তো এবার বাংলা ব্যাকরণের নিয়ম নীতি দিয়ে ঘুরে খাবে। আকাশ স্যার ঈশুয়াকে সবার সাথে আলাপ করিয়ে দিয়ে ক্লাস থেকে বিদায় নেয়। ঈশুয়া হাতের বইটা টেবিলের উপর রেখে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, সো স্টুডেন্ট, ঈশুয়াকে আর বলতে না দিয়ে পিছন থেকে তমা দাঁড়িয়ে পড়ল। ওদের স্বভাবই ক্লাসে টিচারদের হেনস্থা করা, আর ইতিমধ্যেই ঈশুয়া এদের রঙে ধরে ফেলেছে। ঈশুয়া মনে মনে বুঝে ফেলেছে নিশ্চয়ই তমার মাথায় শয়তানি বুদ্ধিগুলো চুল কাটছে। ঈশুয়া খানিকটা কপাল কুঁচকে বলে ওঠে, হ্যাঁ বল। ম্যাম, আপনি ইংলিশে কথা বলছেন কেন? আপনি একজন বাংলা অধ্যাপিকা, তাই আপনার উচিত আপনার ছাত্রছাত্রীদের সঙ্গে শুদ্ধ বাংলায় কথা বলা, তাই নয় কি? তারপর তমা ক্লাসের বাকিদের দিকে তাকিয়ে বলে উঠল, অ্যাম আই রাইট গাইস? তন্মধ্যে যেসব ছাত্রছাত্রীরা তমাদের মতো টিচারদের মজা নেই ক্লাসে, তারা চিল্লিয়ে বলে। ঈশুয়া ডান হাতের আঙ্গুল দিয়ে কপালটা হালকা চুলকালো, তারপর মুখে হাসি রেখা টানল। তমাকে হাতের ইশারায় বসতে বলে। আমি চরমভাবে দুঃখিত আমার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আমার ভুল ধরিতে পেরেছ, সেই জন্য আমি তোমাদের নিকট চিরকৃতজ্ঞ। আমার আসলেই তোমাদের সহিত বাংলায় কথা বলা উচিত, তাই আমি আমার ভুল স্বীকার করিতেছি। আর আমার ইহা জানিয়া খুশি লাগিতেছে যে এই শ্রেণীকক্ষে প্রায় ছাত্রছাত্রীগণ বাংলা ব্যাকরণ বিষয়ে খুবই পারদর্শী। ঈশ্বর এমন সাধু চলিত ভাষার মিশ্রণের কথাবার্তা যে কিছু কিছু স্টুডেন্টের বোধগম্য হলো না, সেটা ঈশ্বর বুঝতে পেরে মজা পাচ্ছিল খুব। তমা বেচারির মুখখানে তখন দেখার মতো হয়েছিল। বাকিদের মুখ তো পুরো চুপসে গেছে ততক্ষণে। তুলি তমাকে হালকা খোঁচা মারে। তমা বিরক্ত নিয়ে তাকায়। কি রে, বোঝাচ্ছিস কেন? তো বাংলা বাংলা করছিলি, ম্যামের কথা কিছু বুঝতে পারছোস? তমা কপাল ভাঁজ করে বলে। সামথিং বুঝছি। পাশ থেকে নয়ন বলে উঠল, সত্যি আমার এমনিতে সকলের ব্যাপারে নিয়ে টেনশন, আর তুই তার মধ্যে আরেক কুয়ে পালাচ্ছিস। এই ম্যামকে যদি 2 দিনের মতো টাইট না দিয়েছি তবে। আর কিছু বলিস না বোন, তোর দিকেই তাকিয়ে আছে, তোরেই এখন লস করে ফেলবে। তমাকেই প্রথম শিকার বানালো ঈশ্বর। তমার দিকে তাকিয়ে বলল, তো আমার বাংলা পারদর্শী বিজ্ঞ ছাত্রী, দয়া করিয়া একটু দাঁড়াইবেন? তমা দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। তোমার নাম বলো আর পরিচয় দাও। আই এম সিনথিয়া খান তমা। যেখানে রহি আছো ওইখানেই থামিয়া যাও। তমা খানিকটা চমকে পড়ল। কেন ম্যাম? বাংলা ক্লাস চলাকালীন সময়ে শিক্ষিকা যেমন রূপে ইংরেজিতে কথা বলিতে পারিবে না, তেমনি ছাত্রছাত্রীদেরও সেই বিষয়ে সমান নিষেধাজ্ঞা রহিয়াছে। আমি যেমনই তোমাদের সহিত বাংলায় কথা বলিব, ঠিক তেমনি তোমাদেরও আমার সহিত বাংলা ব্যাকরণের নিয়মেই কথা বলিতে হইবে। তমা ভ্যাবাচেকা খেয়ে গেল। তমার সাথে বাকি ছাত্রছাত্রীরাও একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ক্লাসরুমে একটা ছোটখাটো শোরগোল শুরু হয়েছে। এ যেন যেমন কুকুর তেমন কুকুর, এরই আরেক রূপ। ছাত্রছাত্রীরা ততক্ষণে বুঝে নিয়েছে তাদের বাংলা অধ্যাপিকা ঠিক কি চিজ। এমন সময় রবিন উঠে দাঁড়ায়। সরি ম্যাম, ওদের হয়ে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আর একজনের শাস্তি সকলের পাওয়া উচিত নয়। ওরা একটু মজা করছিল আপনার সাথে। অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুজনেই সমান অপরাধী। রবিন ঈশ্বর কথার ইঙ্গিতটা ভালোই বুঝতে পারে। সকালে র্যাগিং এর বিষয়ে এবং একটু আগে তমাকে থামানোর চেষ্টা না করার প্রেক্ষিতেই ঈশ্বর কথাটা বলেছে রবিনকে। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। তারপর রবিন তমার দিকে চোখ গরম করে তাকাতেই তমা ঈশ্বরকে উদ্দেশ্য করে বলে, সরি ম্যাম। ঈশ্বর তমা আর রবিনকে হাত নাড়িয়ে বসতে বলে। দুজনেই বসে পড়ে। ঈশ্বর আবার প্রথম থেকে কন্টিনিউ করে। সো স্টুডেন্ট, আজকের এই বিষয় থেকে আমরা কি শিক্ষা পেলাম? ছাত্রছাত্রীরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশ্বর দিকে। ঈশ্বর বলল, অন্যকে কোনো ফাঁদে ফেলার আগে ওই স্থানে নিজেকে একবার কল্পনা করে নিবে যে তার জায়গায় তুমি থাকলে ঠিক তোমার অবস্থাটা কি হবে, অথবা এই ঘটনা নিয়ে
আমরা এই প্রবাদ বাক্য ব্যবহার করতে পারি, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। কথাটা যে তোমাকে উদ্দেশ্য করে বলেছে সেটা সকলেই বুঝতে পারে। আর যারা তোমার সাথে মিলে ইশুয়াকে অপদস্থ করতে চেয়েছিল তারা সকলে একসঙ্গে বলে ওঠে, সরি ম্যাম। ইটস ওকে গাইস, আজ আমার প্রথম ক্লাস তোমাদের সঙ্গে। আজ পড়াশোনা এগোবো না, শুধু পরিচয় পর্ব ছিল। তারপর একে একে সকলেই পরিচিত হলো। আর প্রথম দিনেই ইশুয়া অনেক ছাত্রছাত্রীর মনে জায়গা করে নিল। ইশুয়া ক্লাস শেষে বেরিয়ে যায়। সকল ক্লাসে তোমার মতো যেমন বকে যাওয়া বড়লোকের মেয়ে থাকে, ঠিক তেমনি কিছু ভালো ছাত্রছাত্রীও থাকে। তোমাকে যোগ্য জবাব দিয়েছে ইশুয়া, সে ব্যাপারে অনেকেই সন্তুষ্ট। আর এই নিয়ে ক্লাসে হালকা কানাঘুষাও হলো। তবে বিষয়টা বুঝতে পেরে ইশুয়ার উপর ক্রমশ রাগান্বিত হতেই থাকে। এইদিকে ভার্সিটির সকল ক্লাস শেষ করে বাসায় আসে ইশুয়া। দরজার সামনে কলিং বেল চাপে বেশ কয়েকবার। তারপর দরজাটা খুলে দেয় ইশুয়াদের কাজের লোক রহিমা। ও খালা, এতক্ষণ লাগে? কি গরম! ছুরি বড় আপা হাতের কাছে থইয়া কেমতে আইতাম। ছুরি না, সরি হবে ওইটা। আচ্ছা আচ্ছা, হেই একই। মা আর নিশু কই? খালাম্মা নামাজে গেছে আর ছুরি আপা গোসল করে। বাবা ফেরেনি? খালুজান দুপুরের ট্রেনে চট্টগ্রাম যাইবো। কেন কেন? আমি কি জানি। ফিরবে কখন সেটা তো জানো? কালই সকালে। ও আচ্ছা, আমারে এক গ্লাস লেবুর শরবত দাও তো। দিদাছি। ইশুয়া ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে। এইদিকে চৌধুরী বাড়িতে এটা সেটা ভাঙার শব্দে সবাই নিচে নেমে আসে। সিনথিয়া হাতের কাছে যা পাচ্ছে তাই ভেঙে চলেছে। আর সামনে সোফায় শুয়ে মোবাইলে গেম খেলছে রবিন। রবিনের যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। উপর থেকে নেমে আসে আকাশ আর তার ওয়াইফ সাথী। সাথে দাঁড়িয়ে আছে সিনথিয়ার মা বাবা, রবিনের মা, রবিনের দাদি আর বাড়ির কাজের লোকগুলো। দেলোয়ার খান মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আমার ডলের? এত রেগে কেন আছে সে? বাবা তুমি সরো, আর সব ভেঙে ফেলবো আমি। আমাকে বলো আগে কি হয়েছে, তারপর যা ইচ্ছে করো, আমি বাধা দিব না। দেলোয়ার খানের স্ত্রী সুরাইয়া খান স্বামীর দিকে এগিয়ে এসে বলেন, আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এখনো সময় আছে, শাসন করো, নয়তো পরে আক্ষেপ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপই, বকে গেছি, আর বাকি সবাই ভালো। দেলোয়ার খান স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তুমি চুপ করো তো, আমার একমাত্র মেয়ে, তাকে আদর করব না তো কাকে করব? সিনথিয়া বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, লাভ ইউ বাবা। এবার বলো কি হয়েছে, এত ভাঙচুর কেন? ইশুয়া আর ইশুয়ার সব কর্মকাণ্ডের কথা বলে। আমাদের ভার্সিটিতে এসে আমাদেরকে অপমান করবে একটা সামান্য টিচার, এটা ঠিক? বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করতে করতে আফজাল চৌধুরী বললেন, আর তুমি যেটা করছো ওইটা তোমার ঠিক মনে হয়? বাবার কণ্ঠ শুনে সোফা থেকে উঠে বসে রবি। ফোনটা চটজলদি পকেটে ঢুকিয়ে ফেলে। আকাশ আর রবিনের মা ব্যাপারটা দেখে মুচকি হাসে। তো বলো সিনথিয়া মামুনি, তোমার করা কাজটা ঠিক কিনা? ছোট মানুষ একটু না হয় ভুল করেছে ভাইজান, তাই বলে। তুমি চুপ করো। ভার্সিটিতে কোনো ছোট মানুষ যায় না। ও যদি এতটাই ছোট হয় তবে কাল থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়ে এসো। ভাইয়া, মেয়েটা দিন দিন বকে যাচ্ছে, এত বড় মেয়েকে আর কত বোঝাবো বলো তো? সবকিছু বুঝিয়ে হয় না, এবার থেকে শাসন করতে শিখো, তুই ওর মা। মামার কঠোরতা দেখে নানির কাছে যায় সিনথিয়া। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, নানু দেখো না, সবাই আমাকে শাসন করে, তুমি বলো আমি কি খারাপ? আকাশ, সাথী আর রবিনের চোখগুলো চারিদিকে ঘুরছে। রবিন মিনমিনিয়ে বলল, কত বড় ধাপ্পাবাজ, সবার সাথে কথা বলে লাভ হবে না দেখে দাদুর কাছে নালিশ করছে। দেখ আফজাল, রবিন আমার কাছে যতটা আদরের ততটাই আকাশ আর সিনথিয়াও। নানু, তুমি আর পাপা মিলে এই সিনথিয়াকে বিগড়ে দিচ্ছ। মা আর মামাকে কিছু বলতেও দাও না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। দেখছো তো বাবা, ঘরসূত্র বিভীষণ। দেলোয়ার আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, সিনথিয়া তোমার বোন না, তুমি এভাবে বলতে পারো না।
আমি কিচ্ছু জানি না। আমার নাতি নাতনি কারো কষ্টই আমি দেখতে পারবো না। ওরা নিজের মতো চলবে ফিরবে, কেউ বাধা দিবে না। কথাটা বলেই মমতা চৌধুরী স্থান ত্যাগ করেন। দেলোয়ার খান আর সিনথিয়াও হাসতে হাসতে চলে যায়। বাকি বসে আছে রবিন, আফসার সাহেব, সুরাইয়া খান, আকাশ সাথী আর রবিনের মা দিদি চৌধুরী। আফসার চৌধুরী রবিনের দিকে তাকিয়ে বলল, রবিন, তুমি বোঝাও না কেন সিনথিয়াকে? ও দিনের বেশিরভাগ সময় তোমার সাথে কাটায়। আমি কি করে বুঝাবো? তুই যদি সারাক্ষণ ফোনে গেম না খেলে সিনথিয়াকে বুঝিয়ে রাখতি, সামনে রাখতি, তাহলে এরকম উগ্র হতো না। দেখো আকাশ ভাইয়া, যেখানে তুমিও নিজের ভাই ফুপা পুপু কেউ ওরে বোঝাতে পারো না, ওইখানে আমি বললেও ও বুঝবে। আর তাছাড়া সিনথিয়া এখন ছোট না যে যা বলবো তাই মেনে নিবে। দিদি রবিনের দিকে এগিয়ে এসে বলে, দেখ বাবা, তারপর একটু চেষ্টা করিস। মেয়েটা না দিন দিন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। রবিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি চেষ্টা করব, তবে জোর করতে পারবো না কিছুতে। আমাকে এর বিকল্প ব্যবস্থা করতে হবে। তুমি একা কি করবে মামু? আমরা এতজন মিলেও কিছু করতে পারছি না। আফসার সাহেব গলার টাইটা হাত দিয়ে টেনে হাসতে হাসতে উপরে উঠতে থাকেন আর বলেন, আমি কিছুই করব না, যে করার সেই করবে, তাকে শুধু আনার ব্যবস্থা করছি। সবাই কিছু বুঝতে না পেরে একজন আর একজনের মুখ চাওয়াচাওয়ি করছে আর আফসার সাহেবের কথার মানে খুঁজছে। রিদিমা ম্যাম। পিছন থেকে নিজের নাম শুনে ভ্রু কুঞ্চিত করে দাঁড়িয়ে পড়ে রিদিমা চৌধুরী। লোকটি দৌড়ে এসে রিদিমার সামনে দাঁড়ায়। ম্যাম, আপনার কল এসেছে, ইমার্জেন্সি। রিদিমা কথাটা বলার সাথে সাথে লোকটার গালে ঠাস করে চড় বসিয়ে দিল। কতবার বলেছি পেছন দিকে কখনো রিদিমা চৌধুরীকে ডাকবে না। রিদিমা চৌধুরী শুধু সামনে এগোতে জানে, পিছনে ফিরে তাকায় না রিদিমা চৌধুরী। লোকটা গালে হাত দিয়ে বেকুবের মতো চেয়ে থাকে। এই ভুলটার জন্য রোজ একটা করে চড় খায় সে। তারপর ও এই একই ভুল বারবার করে বসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও এটা সত্যি যে রিদিমাকে হাজারবার পিছন থেকে ডাকলেও সে কখনো ফিরে তাকায় না পিছনে, ভুল করেও না। কি করে একটা মানুষ এতটা সলিড হতে পারে তা রিদিমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কত অ্যাটিটিউড 27 বছরের এই মেয়ের। রিদিমা বিরক্ত নিয়ে বলে, দাও ফোনটা। লোকটা রিদিমার ফোনটা এগিয়ে দেয় তার দিকে। একটা প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। রিদিমা কলটা রিসিভ করেই বলল, হ্যাঁ ড্যাড বলো। তাকে আমি কখনোই চমকে দিতে পারলাম না। মানে? আমি কত শত নাম্বার দিয়ে কল করি, তারপরও বুঝে যাস। আজ প্রাইভেট নাম্বার থেকে কল করলাম, তাও বুঝে গেলি? ও ড্যাড, এত সামান্য বিষয় কেউ চমকায়? এটা সামান্য? ইয়া ড্যাড, এটা সামান্যই। আমার নাম্বার তুমি আর রবিন ছাড়া কারো কাছে নেই। রবিন কখনোই কল দিবে না আমাকে যখন তখন। এই কাজটা তোমার ছাড়ার কারো নয়। যখন তখন কল দেওয়ার মতো দুঃসাহস কারো হবে না আমার ফোনে, একমাত্র আমার ড্যাড ছাড়া। আফসোস, বাবা হয়েও তোর মতো হতে পারলাম না। এনিওয়ে, তুমি কি কোনো প্রয়োজনে কল দিয়েছো নাকি? ড্যাড হয়ে যখন তখন কল দেওয়ার অধিকার থাকলেও অপ্রয়োজনে যে দ্য গ্রেট রিদিমা চৌধুরীকে কেউ কল দিতে পারে না, সেটা আমার জানা। সো বলে ফেলো কি প্রয়োজন? বাড়িতে কোনো প্রবলেম? তুই কি একটু দেশে আসতে পারবি? সিরিয়াস কিছু? এমন কিছু না, আবার কিছুটা সেরকমই। খেয়ালি রেখে বলে ফেলো। আফসাল সাহেব রিদিমার সাথে কিছুক্ষণ কথা বললেন। সিরিয়াসলি, তুমি এইরকম ছোটখাটো কারণে আমাকে দেশে যেতে বলছো? কাটা গাছগুলো ছোট থাকতে উপরে ফেলা উচিত। রিদিমা কিছু একটা ভেবে বলল, আজ মানডে, আগামী ফ্রাইডে ছাড়া আমার হাতে কোনো টাইম নেই। তবে গেলেও সেটা কেবল 2-3 ঘন্টার জন্য। আর আমি 2-3 ঘন্টার জন্য বাড়ি যেতে পারবো না। যা করার বাইরে করতে হবে। আসতে রাজি হয়েছে, সেটাই অনেক। বাড়িতে না আসলে ভার্সিটিতে? আমিও সেটাই ভাবছি। আমার কাজটা করার জন্য ভার্সিটি যথোপযুক্ত জায়গা, তবে বাকিটা আমি সামলে নিব। দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছ, বলার আগেই বুঝে ফেলো অনেক কিছু। তোর বাপ একটি এক্সপার্ট না হলে চলে? ওকে বাই। দাঁড়া, আমাদের লন্ডনের বিজনেস কেমন চলছে? বাবা, তুমি কি জানো তুমি ঠিক কতটা ইরেসপন্সিবল? এই কথাটা শুরুতে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমার। সরি মাই ডিয়ার ডটার, আমি ইরেসপন্সিবল। দেখেই তোমার দাদু স্বয়ং নিজের হাতে
তোমাকে বিজনেসটা তুলে দিয়েছেন। দাদু নিশ্চয়ই ভুল কিছু করেননি। অবভিয়াসলি না। সো বাই, এমনিতেই অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছো তুমি। ওকে, আগামী শুক্রবার দেখা হচ্ছে। দেখা হবে কিনা শিওর নই, তবে তোমার কাজ হয়ে যাবে। বাই। কলটা কেটে দেয় রিদিমা। আফজাল সাহেব আর কথা বাড়ায় না, কারণ তিনি তার মেয়েকে খুব ভালো করেই চেনেন। এই মেয়ে যা বলে সেইটাই করে, কোনো হেরফের হয় না, একরোখা। তবে ভুল সিদ্ধান্ত নেয় না কখনো। জীবনে পিছুটান বলতে কিচ্ছু নেই, সব কিছু টাইম মাফিক। এতে আফজাল সাহেবের কোনো অভিযোগ নেই, বরং উনি তার মেয়ে রিদিমাকে নিয়ে খুব গর্ববোধ করেন। এইদিকে তালুকদার বাড়িতে হাসতে হাসতে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে ঈশ্বর বোন নিশুয়া। নিশুয়া খুবই গম্ভীর টাইপ মেয়ে, কিন্তু ইশুয়া আজ চরম অবাক হলো। যে মেয়ের সামনে স্বয়ং মিস্টার বিনকে বসিয়ে দিলেও মুখে হাসির রেশ অব্দি পড়বে না, সে কিনা এভাবে হাসছে। কিভাবে সম্ভব? তুই এভাবে টাকি মাছের মতো গড়াগড়ি করছিস কেন নিশু? ভার্সিটির ম্যাম হয় তুমি কিনা নিজের অবস স্টুডেন্টদের দ্বারা র্যাগিং এর শিকার হলে, তারপর আবার ওই স্টুডেন্টের মধ্যে কাউকে ভরা মাঠে চুমু খেলে? বা মেরি বিহেন, প্রথম দিনেই এত দূর? বিষয়টা তেমন কিছু না। তাহলে? ঈশ্বর বিরক্তি নিয়ে বলল, এসব ছাড়, তোর পানিশমেন্ট আছে। তোর জন্য আজ কত বড় লজ্জা পাইছি জানিস? মানে? তোর সিলেক্ট করা জামা পরে ভার্সিটির গেটে পা রাখতেই আমার সব মান সম্মান গেল। তারপর ঈশ্বর নিশুয়াকে জামার চেন খুলে যাওয়ার ঘটনাটা বলল। নিশুয়া সবটা শুনে রীতিমতো হা হয়ে আছে। দেখি পেছনে ঘুরতো। কেন? তোর পিঠের ছোড়া তিলখানা দেখবো। হোয়াট? তুই বুঝতে পারছিস? আমি বোন হয়ে কখনোই তোর পিঠে তিল আছে সেটাই জানি না, আর একটা ছেলে কিনা সেটা নিয়ে বিশ্লেষণ করে বলে দিল অব্দি ওইটা জোড়া তিল। ঈশ্বর রেগে বলল, নিশুর বাচ্চা, আজকে তুই তোর খবর করেই ছাড়বো। একে তো তোর জন্য মান ইজ্জত ফালুদা হইল, তার উপর আবার এসব বলছিস। নিশুয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ে। পিছনে পিছনে দৌড়তে থাকে ঈশ্বর। দুই বোনের চিৎকারে পুরো বাড়িতে আলোড়ন সৃষ্টি হয়। রান্নাঘর থেকে ঈশ্বর মা ঝুমা বলে উঠলেন, দুইবার আবার শুরু করছিস টম এন্ড জেরির মতো। আমি আর পারি না, তুই তোর বাবু একটা অপদার্থ। মেয়েদের নিজেও মানুষ করলো না, আমাকে করতে দিল না, সব কটা অমনুষ্য রয়ে গেল। নিশুয়া আর ঈশ্বর মায়ের বকা খেয়ে ড্রয়িং রুমে এসে বসলো। ঈশ্বর টিভি অন করলো আর নিশুয়া রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। নিশুয়া তার মায়ের দিকে তাকিয়ে বলল, মিসেস ঝুমা তালুকদার, আপনার কি আমাদের দেখে কোনো ভাবে মনে হয় আমরা অমানুষ? এখন আমার গরম খুন্তির দাগ যখন আপনার সাথে ধবধবে গালের উপর করে লাল লাল রং ধারণ করবে, তখন আপনি নিজেও টের পাবেন আপনি সত্যিই অমানুষ। নিশুয়া চুপসে যায়। মা, আমি তো মজা করছিলাম। হ্যাঁ, আমি তো আপনারই বিয়ান লাগি, আমার সাথে মজা করেন। তোর হোক বিয়াদব নেই। নিশুয়া মায়ের ছাড়ি খেয়ে ঈশ্বর পাশে গিয়ে বসে। ঈশ্বর হা হা করে হেসে ওঠে। কি? ঝুমা তালুকদার বুঝি আপনাকে মানুষ অমানুষের বিশ্লেষণ ব্যাখ্যা সব বুঝিয়ে দিয়েছে? নিশুয়া অসহায় দৃষ্টিতে চেয়ে রইল বোনের দিকে। রাতের খাবারে বসেছে রবীন্দ্রের বাড়ির সবাই। আফজাল সাহেব কাউকে কল করলেন। ফোনটা রিসিভ করতেই বলে উঠলেন, হ্যালো। আসলে আমি কাল ভার্সিটিতে যাব না, তাই কল করা বিশেষ প্রয়োজনে। কাল ভার্সিটিতে সব টিচার আর স্টুডেন্টদের নোটিশ দিয়ে দিবেন। সামনের ফ্রাইডে ভার্সিটি ওপেন থাকবে আর সবাইকে বাধ্যতামূলক থাকতে হবে। আপনার সাথে এই বিষয়ে আমি পরে আলোচনা করছি। বাই। কল কেটে খেয়াল করতেই আফজাল সাহেব দেখলেন সবাই এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। কি ফ্রাইডেতে ভার্সিটি খোলা মানে? মামু, ফ্রাইডেতে কেন আবার? আমি যাব না। মামা, বিশেষ কিছু কি না? আসলে হঠাৎ এই সিদ্ধান্ত, কিছু জানালে না? আফজাল সাহেব চোখে মুখে গাম্ভীর্য এনে আকাশ, সিনথিয়া আর রবিনের দিকে তাকালেন। সিদ্ধান্ত নিয়েছি হঠাৎই, আর আমার কাউকে কৈফিয়ত দেওয়া লাগবে না। আমি ভার্সিটির কর্তৃপক্ষ হয়ে পুরোপুরি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আর ভার্সিটির অন্তর্ভুক্ত সকলকেই সেদিন থাকতে হবে, যেভাবেই হোক, আর সে যেই হোক না কেন। না থাকলে সে ব্যবস্থা করা হবে।
কঠোরভাবে। সো মাইন্ড ইট চিলস। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, আর তুমি একজন টিচার হয়ে এভাবে কথা বলছো, দেখে সত্যিই অবাক হলাম। আমি এমনি জিজ্ঞেস করলাম, আমার এতে কোনো আপত্তি নেই মামু। আমি আমার স্টাডিতে নিশ্চয়ই কখনো কমতি রাখিনি। নোটিশ পেলে আই হ্যাভ নো প্রবলেম। সিনথিয়া আমতা আমতা করে বলল। সেদিন আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। আফজাল সাহেবও চোখ রাঙাতেই দেলোয়ার খান বললেন, সিনথিয়া মামুনি পড়াশোনার দিক থেকে কোনো ছাড় নেই। সো সিনথিয়া অসহায় মুখ করে বলল, ওকে, যাব। এই ঘটনায় পুরো নীরব দর্শক ছিল বাড়ির মহিলারা। আফজাল সাহেব মনে মনে স্বস্তি পেলেন। যাক, এই দিকের ব্যবস্থাটা তিনি করে ফেলেছেন। এবার দিদিমা ওই দিকটা সামলাতে পারলেই কেল্লা ফটে। যাক, একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আজ তিনি। গুড মর্নিং ম্যাম। ক্লাসরুমে ঢুকে কথাটা বলতে বলতে চেয়ারে বসলো। ঈশ্বর সবাইকে বাংলা ব্যাকরণের কিছু নিয়ম বোঝাতে বোর্ডে লেখার জন্য চক বাক্সে হাত দিল। হঠাৎই চকের বাক্সে কিছু নড়ে চড়ে ওঠে। ঈশ্বর প্রথমে একটু ভরকে গেলে ও চিৎকার করে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো না, কারণ কোনো টিচারকে স্টুডেন্টদের সামনে চিল্লাচিল্লি করার শোভা পায় না। চকবাক্স থেকে হাত উঠিয়ে নিজেকে ধাতস্থ করে চেয়ারে বসে 2 মিনিট নীরবতা পালন করলো সে। তারপর সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এই কাজটি কার। পিছনে বসা কয়জোড়া মুখের শয়তানি হাসি ঈশ্বর অভিজ্ঞ চোখ দুটি ধরে ফেলল। মনে মনে সেও পরের কৌশলটা মাথায় সেট করে নিল। চল গাইস, আজ তোমাদের সাথে একটা মজার খেলা খেলি। শুধু পড়াশোনা করলে সবাই বোরিং হয়, সো পড়াশোনার পাশাপাশি বিনোদনও প্রয়োজন, কি বলো? সবাই মাথা নেড়ে সাই দেয় ঈশ্বর সাথে। কি রে, আমার কানে কি ঠাডা পড়ছে? মানে চিল্লানি ফাল্লানি কিছু শুনলাম না। আমিও বুঝতেছি না কি হলো। তোরা সবকিছু ঠিকঠাক মতো করছিলি তো? আমি নিজে সব ব্যবস্থা করে দিচ্ছি। আমিও তো দেখলাম। তাহলে ওই শাকচুন্নির কোনো রিকোয়েস্ট নেই কেন? চুপ যা, নয়তো আবার কি না কি করে। রবিন থমকে ওঠে। রোজ তোমার এই ফিসফিসানির জন্য ক্লাসে মন দিতে পারি না। চুপ হবি নাকি উঠে সামনে চলে যাব বল? তমা মুখ বেঁকিয়ে বলল, আইসি, আমাদের বিদ্যাসাগরের বাপ। বোন চুপ হ। ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। চকের বাক্স কি পাল্টে গেল? হবে হয়তো। রবিন আবার চোখ গরম করে পিছনে তাকিয়ে পড়ল। কিছু না দোস্ত। তাইলে মুখে পটল দিয়ে আল্লাহর ওয়াস্তে চুপ কর। ঈশ্বর কথায় সবাই কৌতূহলী হয়ে নড়ে চড়ে বসল। সকলেই আমার কথা মতো কাজ করবে, একটুও হেরফের করা যাবে না, ওকে? ওকে। সবাই চোখ বন্ধ করো, নো চিটিং। সকলে কিছুক্ষণ এপাশ ওপাশ করে চোখ বন্ধ করলো। সবাই যার যার ডান হাতটা সামনে রাখো। তমা তুলিকে ছোট ছোট করে বলল, কি রে, কি করবে বুঝতেছি না তো। আমিও। আমি তোমাদের সকলের হাতে কিছু একটা দিব, সেটা হাতে দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করবে না, হাত মুষ্টিবদ্ধ করে ফেলবে। ডান? ঈশ্বর চক বাক্সে থাকা জিনিসগুলো এক এক করে দিল, আর সকলেই ঈশ্বর কথা মতো কাজ করলো। এবার সকলে চোখ খুলো আর একজন একজন করে নিজের হাতে থাকা জিনিসটার নাম বলো। সবাই চোখ খুলে হাতে থাকা জিনিসটিকে দেখে কেউ কেউ লাফিয়ে উঠলো, কেউ চিৎকার করে উঠলো, আর কারো তো বমির বেগ চলে এসেছে। ও মগো, ককরোচ। টিকটিকি। সকলে বসা থেকে উঠে দাঁড়ালো। রবিন তখন ঈশ্বর দিকে তাকিয়ে বলে উঠল, এটা কেমন অভদ্রতা? ঈশ্বর মুচকি হেসে বলল, আর আমি যদি বলি এত ইরেসপন্সিবল স্টুডেন্ট তোমাদের মতো এই ভার্সিটিতে অন্য কোনো ছাত্রছাত্রী নেই, তবে মানে একজন টিচার ক্লাসরুমে ঢোকার আগে তার ব্যবহৃত সকল কিছু তোমরা স্টুডেন্টদের দেখে রাখার দায়িত্ব নয় কি? আপনি কি বলতে চাইছেন? ঈশ্বর একটা বই তুলে ধরে বলল, এটা বাংলা সাহিত্যের বই। এটা ছাড়া আমি কি হাতে অন্য কিছু নিয়ে এসেছি ক্লাসরুমে? সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আসলেই কেউ ঈশ্বর হাতে এই বইটা ছাড়া অন্য কিছু নিয়ে আসতে দেখেনি। রবিন ব্যাপারটা বুঝতে পারে। সবার মুখ ছোট হয়ে যায় ঈশ্বর সামনে। আজকে সবকিছু ছাড় দিলাম, ভবিষ্যতে কেউ এ ধরনের মজা করলে বুঝতেই পারছো কি হবে। আজ হাতে ধরিয়ে দিয়েছি, ওই দিন মুখে ফুঁড়ে দেব। ফাজিলের পর।
সরি ম্যাম। প্রায় সকলে ইশুয়াকে সরি বলে আর কথা দেয় এরকম গাফিলতি আর কখনো হবে না। টিচারদের সকল প্রয়োজনীয় জিনিস সবাই দেখে শুনে রাখবে। নয়ন শুভকে ইঙ্গিত করে। ওভার স্মার্ট মহিলা, বাসটা উল্টা ফেরত দিল। রবিন পিছনে ঘুরে শুভ আর নয়নকে বলে, সব তোরা করেছিস আর বকা খেলো সবাই। কখন আর এরকম করেছিস তো ওনার আগে আমি খবর নেব তোদের। ইশুয়া তার ক্লাস টাইম শেষ হওয়ার পর বেরিয়ে গেল। সামনে থাকা একজন মেয়ে বলে উঠল, আমি ইশিয়া ম্যামের মতো হতে চাই। কি সুন্দর সবকিছু হ্যান্ডেল করে ফেলে, জাস্ট অসাম। তমার রাগে গা চলে যাচ্ছে, কিছুতেই কিছু করতে পারছে না। না, আর ক্লাসে কিছু করা যাবে না, যা করার বাইরে করতে হবে। তারপরও হাল ছাড়বে না সে। ইশুয়া দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বসেছিল, একটা স্যান্ডউইচ আর 1 কাপ কফি অর্ডার করেছে। হাই ম্যাম। ইশুয়ার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটিকে পরখ করে। ইয়েস, বসবো? শিওর। আমি কনক আর ও দীপ্তি। বুঝলাম। আপনার সকল বিহেভিয়ার আমার খুব পছন্দ। আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? প্লিজ ম্যাম। স্টুডেন্ট এসেছে টিচারের কাছে ফ্রেন্ড হতে? কেন, হওয়া বারণ নাকি? তা না, একটু অবাক হলাম আর কি। বন্ধু বানিয়ে নিন না ম্যাম, প্লিজ। ইশুয়া খানিকটা হেসে বলল, ওকে ওকে, শুধুমাত্র ক্লাসের বাইরে, ক্লাসরুমে নয়। ওইটুকু চলবে, নো সমস্যা। তো পরিচয় হওয়া যাক। দীপ্তি আর কনকের সাথে ইশুয়ার ভালোই বন্ধুত্ব হলো। এমনিতেও ইশুয়া ভার্সিটিতে একা একা ফিল করে। বন্ধুর মতো কাউকে পাওয়ার সত্যিই খুব প্রয়োজন ছিল। মা, তুমি ছোটদের মতো এত বাহানা খুঁজে পাও কি করে বলো তো? আমি তো এখন ছোটই তোর কাছে। ও আজব, বলি কি বুঝো কি? দেখ সাদ, আমার এখন একটা জিনিসই দরকার। হ্যাঁ, তা তো জানি আমি। আমার গলায় ফাঁসির ওড়না। বিয়ে করা মানে ফাঁসি? তা নয় তো কি? আরে আমার ছেলের বউ চাই, আর কিছু জানি না আমি। ছেলের বউ না বলে বল যে ছেলের জন্য জম চাই। আর ফালতু কথা রাখতো। তুমি ওসব নিয়ে বসে থাকো, আমি গেলাম। হসপিটালে দেরি হচ্ছে, এমনিতেই আজ ইভিনিং শিফটে একটা অপারেশন আছে। আর যা যা, আমার কথা তো আর তোর কানে নিবি না। এই অচেনা দেশে আর কত একা একা থাকবো আল্লাহই ভালো জানে। বাংলাদেশ হলো একটা কথা ছিল, এই লন্ডনে কোন বাঙালিকে খুঁজবো কথা বলার জন্য? ওকে বাই, তুমি এগুলোই ভাবতে থাকো। মায়ের সাথে বউ নিয়ে কিছুক্ষণ বাকবিতণ্ডা করে গাড়িতে উঠে বসে সাদ আহসান, একজন নামকরা ডক্টর সে। মা বাবার একমাত্র সন্তান। বাবা মারা গেছেন কিছু বছর আগে, মা ছাড়া কেউ নেই। ছেলে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকায় একাই থাকতে হয় রেহেনা বেগমকে। তাই ছেলের বিয়ে দিতে চান। সাদ মায়ের কথা ভাবছিল আর গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। সাদ দ্রুত ব্রেক কষে। ও শিট! গাড়ি থেকে নেমে আসে সাদ, বিরক্তি নিয়ে বলল, চোখ নেই? রিদিমা মাথা তুলে বলল, লাইসেন্স দেখি। রিদ তুই? রিদিমা ভ্রু কুচকে বলল, আমি কি আপনাকে চিনি? বাঘিনী, আমারে ভুলে গেলি? কে? সাদ আহসান। রিদিমা খানিকক্ষণ ভেবে বলল, সবজিওয়ালা? সাদ মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ, বাট নাও আই এম ডক্টর। আই সি। তুই এখানে হাজবেন্ডের সাথে সেটেল নাকি এই দেশে? নো, আই এম বিজনেস উইমেন ইন প্রেজেন্ট। ও, তুই তো আবার বাঘিনী। কারো সাহস আছে নাকি বন্দি করার? না থাকাটাই বেস্ট। ওকে, ড্রপ করে দেই? নো, এটা আমার ওয়ার্কআউট টাইম। ওকে, আগের মতোই ফাংশনাল রয়ে গেছিস। ইয়া বাই। নাম্বারও পেতে পারি না? অবশ্যই, এমনিতেই আমাদেরও মাঝে মাঝে ডক্টরের প্রয়োজন পড়ে। একজন ডক্টরের নাম্বার থাকলে ভালোই হয়। রিদিমা তার নাম্বারটা সাদকে দিয়ে নিজ গন্তব্যে পা বাড়ালো। সাদও হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছে নিশুয়া, পাশে তারেক সাহেব বসা। দুজনেই টিভি দেখছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দেখ তো কে এলো। নিশ্চয়ই আপু এসেছে, দাঁড়াও দেখে আসি। নিশুয়া দরজা খোলে। ইশুয়া ব্যাগটা নিয়ে ঘাম মুছতে মুছতে ঘরে ঢোকে। বাবার পাশে বসে। কি করছো? কাজটা কি করতেই হবে? কেন?
তোর বাড়তি হাত খরচ লাগলে আমায় বল, আমার কি টাকার অভাব? বিষয়টা তা নয়, আমি শুধু টাইম স্পেন্ড করছি জবটা করে। ওটাই বাড়তি প্যারা। আমি তো জীবনেও এমন খাটুনের কাজ করব না। তুই যে অলস, বিয়ের আসরে বসে বলবি আমার কবুল বলতে ইচ্ছে করছে না। আমি এমনই। বাবা কখন এলে? এই তো সকালে। ওকে, আমি ফ্রেশ হতে গেলাম। ইসুয়া উপরে চলে যায়। নিশোয়া আর তারেক সাহেব বসে বসে টিভি দেখে। ইসুয়া গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে পিছনে কিছু দেখার চেষ্টা করছিল। দরজায় হেলান দিয়ে হা হা করে হেসে ওঠে নিশোয়া। ইসুয়া জলদি পিছনের দিকে জামার চেনটা টেনে দেয়। গবে হাসিস কেন? দেখছিলাম তুই কি আপ্রাণ চেষ্টাটাই না করছিলি পিঠের সেই লাকি তিলটা দেখার জন্য। আজে বাজে কথা ছাড়। তাকে খুঁজে পেলি? কাকে? যিনি আমার রূপসী অধ্যাপিকা বোনটা পিঠের তিলখানা উন্মোচন করেছেন। আমি ওই বেটাকে খুঁজতে যাব কেন? সিরিয়াসলি তোর মনে হয় না তাকে তোর ধন্যবাদ দেওয়া উচিত? ইসুয়া কিছু একটা ভেবে বলে। সত্যিই কি লোকটাকে খুঁজে বের করা উচিত? কিন্তু খুঁজে বের করার পর তাকে কি বলে ধন্যবাদ দিব? লজ্জায় চোখ কান নাক লাল হয়ে ওঠে ইসুয়ার। সিঁড়ি বেয়ে নিচে নামছিল ইসুয়া। পরনে নীল টপস, উপরে লং কোটি আর জিন্স প্যান্ট। নিশোয়া, ঝুমা বেগম এবং ইসুয়ার বাবা তারেক সাহেব ডাইনিং এ বসে ব্রেকফাস্ট করছিলেন। দৌড়ে আসছিল দেখে ইসুয়ার মা ঝুমা বেগম রেগে যায়। এই তুই সকাল সকাল কই যাস? ইসুয়া কাঁধের ব্যাগটা ঠিক করে চুলগুলো হাত দিয়ে সেট করে বলে, মা ভার্সিটিতে যাচ্ছি। মা, তোমার বড় মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ডক্টর দেখাও জলদি। আজ তো ফ্রাইডে মামুনি। আই নো বাবা, আজ ফ্রাইডে, কিন্তু আজ ভার্সিটি খোলা রাখা হয়েছে, বুঝলি? ফ্রাইডেও খোলা? অলরেডি 10টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আমার খেয়ালই ছিল না। জবের ফার্স্ট ফ্রাইডেতেই ভার্সিটি খোলা? উফ মা, দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। বাড়িতে আসলে আমার ক্লাস নিয়ে। সব বুঝলাম, কিন্তু তোর কোটটি উল্টো পড়েছিস কেন? ইসুয়া নিজের দিকে তাকিয়ে বলে, ও নো, আজই উল্টো হতে হলো। এমনিতেই কত লেট হয়ে গেল। ইসুয়া টপসের উপরের কোটটিটা খুলে ফেলল আর নিশোয়ার গলা থেকে লেমন কালারের স্কার্ফটা টেনে গলায় ঝুলিয়ে যেতে যেতে বলল, সরি নিশু, এখন আর কোটটি ঠিক করার টাইম নেই, তোর স্কার্ফটা নিয়ে আয়। এখন আর কিছু বললাম না, বাড়িতে আয় তুই। দরজার সামনে গিয়ে জুতা পায়ে দিতে দিতে বলল, থ্যাঙ্কস। খেয়ে তো যাবি? না মা, আমি ভার্সিটিতে ক্যান্টিনে খেয়ে নেব, এখন আর 1 সেকেন্ডও সময় নেই। আরে আরে, তাড়াহুড়ো করিস না, আসতে যা। ওকে ওকে, বাই। ইসুয়া গাড়ি থেকে বেরিয়ে পড়ে ভার্সিটির পথে। পথেই একটা গাড়ি পেয়ে উঠে যায়। এইদিকে ভার্সিটির গেটের ছেলেগুলো, যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে, জোরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁট মেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। দোস্ত, তোর কণ্ঠে সত্যি জাদু আছে। আমি কি ম্যাজিশিয়ান? না রে দোস্ত, শুভ সত্যি বলছি। আরে বাবা ঠিক আছে, থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। পাশ থেকে একটা জুনিয়র ছেলে নয়নকে ইঙ্গিত করে। ভাই, আমাদের ভার্সিটির বাংলা অধ্যাপিকাকে দেখেছেন? নয়ন ভ্রু কুচকে তাকায়। সাথে রবিনও তার হাতের গিটারটা বাইকের সাথে ঠেস দিয়ে রেখে ছেলেটার কথাই মনোযোগ দেয়। হ্যাঁ দেখছি তো, কি হয়েছে? ভাই, কারো কিছু হয়নি, আমার হার্ট অ্যাটাক হয়েছে প্রথম দিন দেখেই। শুভ আর নয়ন কেসে উঠল। হার্ট অ্যাটাক হলে ডক্টর দেখা, তারপরও ওইদিকে যাস না ছোট ভাই, তোর হার্ট খুলে রেখে দেবে ওই মহিলা। কি বলেন? জুনিয়র ভাইরে ওই মহিলা আমাদেরকে 2 দিন সোজা করে দিয়েছে, আর তাদের তো লাঠি বানিয়ে দিবে। সো বি কেয়ারফুল। তুই হঠাৎ ওইদিকে নজর দিতে গেলি কেন? কি যে বলেন, নজর কি দিতে হয়? নজর তো এমনি চলে যায়। দেখ তানিম, বড় ভাই হয়ে তোর একটা উপদেশ দিই, ওই মহিলার আশেপাশে ঘেঁচিস না, আজ তো একটা শাকচুন্নি। রবিন ততক্ষণে মুখ খুলল। ভার্সিটিতে এত মেয়ে থাকতে হঠাৎ তোরা জুনিয়ররা ওই ম্যাডামের দিকে চোখ দিলি কেন? তানিমের ক্লাসমেট আসিফ বলল,
ভাই ওইটা যে এই ভার্সিটির অধ্যাপিকা, কেউ বুঝবে হঠাৎ দেখলে? তোরা পারিসও। আমি ভাই মেয়েদের থেকে দূরে দূরে থাকি, নট ইন্টারেস্টেড। তোর গার্লফ্রেন্ড আছে না? মেয়ে দিয়ে কি করবি? জিএফ মানে? কেন? তোর মোবাইলে তো তোর সব। রবিন হেসে ওঠে। তা যা বলেছিস। ঈশ্বর ভার্সিটির গেট দিয়ে ঢুকছিল। তানিম ছেলেটা শুভ আর নয়নকে চোখ দিয়ে ইশারা করে দেখায় আর বলে, দেখুন, আমার হার্ট অ্যাটাকের কারণ চলে এসেছে। ঈশ্বর শুভ আর নয়নের সামনে দিয়ে যাওয়ার সময় দুজনেই ঈশ্বরকে গুড মর্নিং জানায়। ঈশ্বর মুচকি হেসে ভার্সিটিতে ঢোকে। রবিন একবার পিছন থেকে ঈশ্বরকে পরখ করে নিল আর চোখে। ছেলেগুলো অট্ট হাসিতে ফেটে পড়ে। রবিন কপাল ভাঁজ করে মোবাইলটা পকেট থেকে বের করে গেম খেলতে শুরু করে। ভার্সিটির ক্যান্টিনের দরজায় পাহারা দিচ্ছে লম্বা সুঠামদেহী 4 জন বিদেশি লোক। সবার ড্রেস আপ এক, দেখেই বোঝা যাচ্ছে কারো পার্সোনাল বডিগার্ডস। সকাল সকাল কারো ক্যান্টিনে আসার প্রয়োজন পড়ে না। তাও যে কয়জন ক্যান্টিনে আসছে সবাই এই বডিগার্ডসের দল দেখে আর সামনে এগোতে সাহস পায় না। সবাই কেটে পড়ছে। ক্যান্টিনের মাঝখানে টেবিলে 2টো চেয়ার রাখা হয়েছে। চেয়ার দুটোর একটিতে বসে আছে তমা আর ওর সামনে বসে আছে রিদিমা। রিদিমার চোখে কালো সানগ্লাস, পরনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স। রিদিমা চোখের সানগ্লাসটা নামিয়ে তমার দিকে তাকায়, হাতের ঘড়ি থেকে বলে ওঠে, ঠিক 17 মিনিট 23 সেকেন্ড দেরি করেছিস। তমা রিদিমার কথায় মাথা নিচু করে বসে। সরি আপু। হোয়াট সরি? তোর জন্য আমি 3 ঘন্টা টাইম সেটিং করে লন্ডন থেকে দেশে চলে আসতে পারলাম, আর তুই আমাকে ভার্সিটির ক্যান্টিনে 17 মিনিট বসিয়ে রেখেছিস। রিয়েলি? রিদিমা চৌধুরীর সময়ের কোনো দাম নেই মনে হয় তো? আমি একটু বিজি ছিলাম। রিদিমা হা হা করে হেসে ওঠে। লন্ডন বসে তোর সেকেন্ডের খবর রাখা এই রিদিমার বাম হাতের কাজ, আর তুই আমাকে ব্যস্ততার এক্সকিউজ দিচ্ছিস। গ্রেট জোক। তমা রিদিমার কথায় অপরাধী ভঙ্গিতে বলে, ফ্রেন্ডরা আসতে দিচ্ছিল না, আর আমি জানতাম না তুমি আমাকে খবর পাঠিয়েছো। আমার জায়গায় অন্য কেউ থাকলেও অনেক জরুরি মনে করা উচিত নয় কি তাকে? তমা কেঁপে ওঠে। সরি। রিদিমা নিজেকে শান্ত করে বড় একটা নিঃশ্বাস ছাড়ে। তারপর তমার দিকে তাকিয়ে বলে, কফি নে। কথাটা বলে রিদিমা কফির কাপে চুমুক দিল। হঠাৎই ক্যান্টিনের দরজা থেকে কিছু শোরগোলের আওয়াজ শুনল সে। তমা উকি দিল দরজার দিকে। দরজা থেকে ঈশ্বর কণ্ঠ ভেসে আসছে, ক্যান্টিন কারো পিতৃ সম্পদ নয়। এখানে সকল স্টুডেন্ট আর টিচারদের অধিকার আছে। সবাই সবার সুবিধার্থে ক্যান্টিন ব্যবহার করতে পারে, আর কারো পিতৃ সম্পদ হলেও এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আমাকে আটকানোর কোনো প্রশ্নই আসছে না। সামনে থেকে সরে দাঁড়ান। ঈশ্বরকে রিদিমার বডিগার্ডগুলো বাধা দেওয়ায় ঈশ্বর রেগে রেগে কথাগুলো বলে, কিন্তু বডিগার্ডগুলো ঈশ্বর কথা কানে নিল বলে মনে হয় না। ঈশ্বর পথ আটকে রেখেছে তারা। তমার মনে পৈশাচিক আনন্দ বিরাজ করে। মনে মনে বলে, এতদিন তমা আর তার জ্ঞান যা করতে পারেনি, এখন রিদিমার সাথে ঝামেলা করার কারণে ওইটা ঈশ্বরকে ভোগ করতে হবে। রিদিমা ব্যাপারটা বুঝতে পেরে বডিগার্ডদের একজনকে ঈশ্বর পথ ছাড়তে অর্ডার করে। বডিগার্ডগুলো সরে যেতেই ঈশ্বর দৌড়ে ক্যান্টিনে ঢোকে। খিদের জ্বালায় পেট আর মাথা দুটোই ভন ভন করছে। একটা বার্গার আর 2টো সিঙ্গারা দিতে বলে কোনায় একটা টেবিলে চেয়ার টেনে বসে। রিদিমা কফি কাপটা হাতে নিয়ে ঈশ্বরকে পর্যবেক্ষণ করছে, আর তমা কফি খেতে খেতে পৈশাচিক হাসি দিচ্ছিল। ঈশ্বর টেবিলে বসে 1 গ্লাস পানি ঢক করে সাফার করে। ক্যান্টিন বয় 2টো সিঙ্গারা নিয়ে আসতেই সেগুলো ও ছো মেরে খেয়ে কিছুক্ষণ বসে। ব্যাগ থেকে একটা মাথা ব্যথার ঔষধ বের করে খায়। ঈশ্বর সারা শরীরের কাঁপুনিটা ততক্ষণে একটু কমে এসেছে। ঈশ্বর এবার ক্যান্টিনের চারিদিকে নজর দেয়। তখন রিদিমাকে চোখে পড়ে তার সাথে তমা বসা। তমাকে সে চিনলেও রিদিমা যে ভার্সিটির কেউ নয় সেটা সে বুঝতে পারল। এই কয়দিনে রিদিমাকে সে দেখেছে বলে মনে হয় না। ঈশ্বর নিজেকে ধাতস্থ করে নিজের টেবিল ছেড়ে রিদিমাদের দিকে এগোতে থাকে। রিদিমা ভ্রু কুঁচকে তাকায়। আমার সাথে যা করেছো করেছো। রিদিমা আপুরা তো ছিল না, উল্টো পাল্টা কিছু করলে গরম তেলে ফ্রাই করে ফেলবে। ঈশ্বর রিদিমার সামনে এসে দাঁড়ায়। সরি।
ওয়াই? ঝামেলা করার জন্য। দেখে মনে হচ্ছে আপনি পার্সোনাল টাইমের জন্য বডিগার্ড রেখেছিলেন, বাট আমার খিদের জ্বালায় পেট মাথা এক হয়ে যাচ্ছিল, তাই এত কাণ্ড। নো প্রবলেম, ইটস ওকে। আমি আর আপনাদের বিরক্ত করছি না, চলে যাচ্ছি। অ্যাগেন সরি। ক্যান্টিনটা ব্যক্তি সম্পদ না হলেও ভার্সিটি কিন্তু কিছুটা সেরকমই। আমি তখন রেগে যাচ্ছি তাই বলে ফেলেছি। ডোন্ট মাইন্ড। আমি আর আপনাদের কথায় থাকছি না, আমার শরীরটা আপাতত ঠিক আছে। আই লাইক ইউর বিহেভিয়ার, খুব ইন্টারেস্টিং। কোনো রকম মিথ্যে অভিযোগ ছিল না এটা। আমিও আপনার জায়গা হলে এটাই করতাম। থ্যাংক ইউ অ্যান্ড বাই। নাইস গাই, ওয়েলকাম। ইশুয়া কথাগুলো বলে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তমার মুখটা চুপসে যায়। এটা কি হলো? বোমও ফাটলো না, আওয়াজ হলো না। রিদিমা তমার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে বলে, যে কারণে আমার এখানে আসা। তমা একটা ঢোক গিলে রিদিমার দিকে তাকায়। শুনলাম ভার্সিটিতে লেডি ডনের ভূমিকা পালন করছিস। মানে? ভার্সিটিতে এসে পড়াশোনা কর, মজা মাস্তি কর, গুন্ডামি করিস, ইটস নট ফেয়ার। আবার বাড়িতেও ভাঙচুর চলছে শুনলাম। তমা নিশ্চুপ। অ্যান্সার মি রাস্কাল। তমা মনে মনে ক্ষুব্ধ হয়, তারপরও কিছু বলার সাহস দেখায় না। আমাদের বাড়িতে থাকছিস, খাচ্ছিস, আবার আমাদের জিনিস ভেঙে চুরমার করছিস। যে থালায় খাস সে থালাতেই লাথি মারিস। যেমন বাপ তেমন বেটি। আমি শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, আর কখনো তোর নামে কোনো কমপ্লেইন আমার কাছে যেন না আসে। যদি আসে তার ফলটা ভালো করে জানা আছে তোর। রিদিমা উঠে দাঁড়ায়। এবার আমাকে যেতে হবে। বাবা আর ফুপের কথা মতো চলবে। মনে রাখিস আমার নজরের বাইরে কিছুই করা সম্ভব না। সব ভালোভাবে চল। আর যদি গ্রেনির আদরের ফায়দা তুলিস, এবার ভার্সিটিতে এসেছি, পরবর্তীতে বাড়িতে গিয়ে উঠবো। মাইন্ড ইট। তমা একটা টু শব্দ অব্দি করলো না। রিদিমা কথাগুলো বলে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। তমা তার জায়গায় বসে রাগে ক্ষোভে কচকচ করতে থাকে। এই অপমানের শোধ নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়। ইশুয়া ক্যান্টিন থেকে বেরিয়ে গেলে ও রিদিমা আর তমার এমন আলোচনার কিছুটা বোধগম্য করতে পেরেছিল। রিদিমা ভার্সিটি থেকে বেরিয়ে গাড়িতে উঠে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, সোজা এয়ারপোর্টে চলুন। রিদিমাকে গাড়িতে উঠতে দেখলো শুভ। রবিনকে ডেকে বলল, কিরে, রিদিমা আপু এলো, বলি না তো? রিদিমা আপু মানে? আপু তো লন্ডনে। আমি মাত্র দেখলাম। তোর ভুল দেখছস। সত্যি আমি নিজে দেখেছি। রবিন শুভর কথা একেবারে ফেলে দিতে পারল না। রিদিমার নম্বরে কল দিল। রিদিমা কল রিসিভ করে। হ্যাঁ ভাই বল। তুমি কই? গাড়িতে। ভার্সিটিতে এসেছিলে? এই তো একটু আগে বের হলাম। বাবার সাথে দেখা করেই চলে গেলে? আমার কথা মনে পড়লো না? রাখছি আমি, পরে কথা হবে। রিদিমা ফোনটা কেটে দেয়। কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করে না সে। রবিনও বুঝতে পারে বোনের ইগনোর করাটা। অফিস রুমে ঢুকতে ঢুকতে শাহিদ রহমান বললেন, কি আফজাল সাহেব, রিদিমা মামনি এলো, আপনার সাথে দেখা করেনি? না, কি আর বলবো মশাই, বড় ব্যস্ত আমার মেয়েটা। সবকিছুতেই সময় মেনটেন করে চলছে। আলাদা করে কারোর জন্য সময় থাকে না তার কাছে। এমন একটা মেয়ে থাকলে আর ছেলের প্রয়োজন পড়ে না। আপনার ছেলে সন্তানের আশ্বাসটা বরাবরই রয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে 4 মেয়ের পিতা শাহিদ রহমান। লন্ডনের রাত 1টা, তখন রিদিমা বাসায় এসে শুয়েছিল। ফোনটা বারবার বাজছে। এত রাতে ফোন ধরতে ইচ্ছে করছে না তার। জীবনটা যান্ত্রিক হয়ে গেছে। নিজেকে যন্ত্র মানবী মনে হয় মাঝে মাঝে রিদিমার। এত নিয়মের মধ্যে থেকেও ক্লান্ত লাগে না, বোরিং হয় না। ফোনে একটা মেসেজ আসলো। রিদিমা মেসেজটা ওপেন করে। SMS, বাঘিনী, আপনি কি বিরক্ত হয়েছেন? আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। যদি বিরক্ত না হয়ে থাকেন তবে কাল সকালের কলটা রিসিভ করবেন। আর ডিস্টার্ব করলাম না আজ। গুড নাইট। রিদিমা স্বাদের মেসেজের কোনো রিপ্লাই করে না। চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালায়। রবিনের নয়ন মাঠে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। প্রচুর গরম পড়ছে। মাথার উপর সূর্যটা যেন আজ নিজের সকল রাগ ছাড়ছে। ঘেমে নিয়ে কি একটা অবস্থা। সব অ্যাসাইনমেন্ট কি তোর কমপ্লিট হয়ে গেছে? কাল সন্ধ্যায় সব শেষ। আমারে আজকে সবগুলো দিবি। সরি দোস্ত, শুভ সব কয়টা কাল রাতে বাসায় গিয়ে নিয়ে এসেছে।
যা বাবা, শুভ শেষ হতে না হতেই নিয়ে গেল। কল করে জিজ্ঞেস করলো কমপ্লিট কিনা, তারপর যেই শুনলো সব ফিনিশড তখনই নিয়ে এসেছে। আচ্ছা, ওর হয়ে গেলে আমি নেব। তোর ইচ্ছা। কথাগুলো বলতে বলতে কোল্ড ড্রিঙ্কসের বোতলে আবার চুমুক দিল রবিন। পিছনে হঠাৎ মাথায় জ্বর পড়ল। মাথা ঘুরিয়ে পিছনে ফিরতেই শুভ বলে উঠল, নে সালা তোর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের কাগজগুলো রবিনকে ছুঁড়ে মারে শুভ। রবিন কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কাম সারা, তাই এখন এভাবে ছুড়ে মারছিস? সব অ্যাসাইনমেন্ট ঠিক আছে, কিন্তু ইস্যু ম্যামের সাবজেক্টটা কি করেছিস? কি করেছি মানে? নয়ন তুই দেখ অ্যাসাইনমেন্টটা খোল। শুভর কথা শুনে নয়ন বাংলা অ্যাসাইনমেন্টটা খুলল। অ্যাসাইনমেন্ট খুলতেই নয়নের চক্ষু চড়ক গাছ। রবিনের দিকে তাকিয়ে বলল, এগুলো কি? রবিন নয়নের হাত থেকে কৌতূহলী হয়ে অ্যাসাইনমেন্টটা টেনে নিয়ে যায়। কি দেখি? হরমের বাচ্চা, টর্ডর দিয়ে ভরাই ফেলছিস কেন? আসলে দোস্ত, এটা বাংলা সাবজেক্ট, ইংরেজি না যে তুই ফুল স্টপ দিয়ে ভরাই রাখবি। রবিন শুভর দিকে তাকিয়ে বলল, বাকি সাবজেক্টগুলো ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, শুধু এই সাবজেক্টই গন্ডগোল। ওকে, আমি সবটা ঠিক করে নিব। নয়ন আর শুভ আড্ডায় মেতে ওঠে। রবিন চোখ দুটো বন্ধ করে মাঠের ঘাসগুলোর উপর শুয়ে পড়ে। রিদিমা একটা মিটিং শেষ করে পানির গ্লাসটা মুখের সামনে ধরেছে কেবল, তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, গুড মর্নিং বাগিনী। আমাকে রিদ বলে ডাকুন ডক্টর। ওকে, তো কেমন আছিস? এত ওভার ভালো না। একটা কোশ্চেন করবো? অবশ্যই। আচ্ছা, আমি ডক্টর হয়ে তোর মতো নিজেকে এত পারফেক্ট হ্যাপি রাখতে পারি না কেন? আমার মধ্যে কেন হতে হবে? না, এমনি বলছিলাম। জীবনে নিজের সাথে কাউকে কম্পেয়ার না করলে হ্যাপি থাকা সম্ভব। যেমন? এই যেমন তুই ভাবছিস আমি তোর চাইতেও বেশি হ্যাপি আছি, তাই তোর মধ্যে নিজের প্রতি কনফিডেন্স কমে আসছে। তুই যদি ভাবতে এই পৃথিবীতে একমাত্র সুখী মানুষ তুই নিজেই আর কেউ নই, তাহলে এমন হতোই না। 100% রাইট। হ্যাঁ সেটাই। আর কিছু বলবি? তুই এত হার্টলেস কেন? কথাটা ভুল, আমি হার্টলেস নই, হার্ট মাইন্ডার। সাদ হেসে জবাব দেয়, তা যা বলেছিস। আমি এটা সহজ স্বীকারোক্তি করি। জরুরি কারণে কল করা। বল। আমার বাসায় একদিনের ইনভিটেশন গ্রহণ করার সময় হবে তোর? আমার সবকিছু সময়ের কাটা কাটা চলে। তাহলে আমার দাওয়াত গ্রহণ করছিস না? আসলে আমার মা বাসায় একা একা বোর হয়ে গেছে। এদেশে আসার পর থেকে শুধু বাঙালি খুঁজে যাচ্ছেন দুদণ্ড কথা বলবেন বলে, কিন্তু এই দেশে আমার নজরের মধ্যে তুই ছাড়া কোনো পিওর বাঙালি খুঁজে পাচ্ছিলাম না, তাই বলছিলাম। আন্টি ও এই দেশে নাকি? হ্যাঁ, আয় না একদিন দেখা করে যায়। না রে, সময় নেই। সাদ চুপসে যায়। না, এই মেয়ে কোনো গলানো ধাতুর মাঝেই পড়ে না। রিদিমা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল, আমার যাওয়া সম্ভব না হলেও তুই আর আন্টি কিন্তু আমার বাসায় আসতেই পারিস। তোর টাইম নেই? আমরা তোর বাসায় গিয়ে কি পাহারা দিব? মানে? তুই তো অফিসে থাকবি, আমরা খালি বাসায় কি করব? তোরা আয়, একদিনের জন্য না হয় আমি বাসায় বসে কাজটা করলাম। সাদ কিছু একটা ভাবে, তারপর বলে, আচ্ছা, পরশু আসছি বাকিনি। ওকে বাই। টেক কেয়ার। সিনথিয়া আর তার বাবা দেলোয়ার খান নিজেদের ঘরে বসে কথা বলছিল। বাবা, আজ রিদিমা আপু যা করেছে আমি কিন্তু সব মুখ বুঝে সহ্য করব না। সহ্য তো আমিই করতে চাই না, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। ওদের বাপ বেটির খেল খতম করতেই চাই। মামা আর রিদিমা আপু এতটা ডেঞ্জারাস, কিন্তু রবিনকে দেখো, মনে হয় না মাঝে মাঝে উল্টে খেতে জানে। বাপ বেটির তো আমাদের জীবনটাকে নরক করে দিল। ছেলেটা যেমন সাদাসিধে, রিদিমা আর আফজাল চৌধুরী না থাকলে সম্পত্তি হাতিয়ে নেওয়া ছুটকির কাজ আমার। মার ভাইয়া দৌড় দেখো, ওদের জন্য একেবারে জান দিয়ে দিবে যেন। ওদের কথা বলে লাভ নেই, দুটোই কাল সাপ। তোমাকে যা বলেছি চেষ্টা করছো। কি করবো আর, রবিন কোনো মেয়ের দিকেই তাকায় না। যেভাবেই পারো যা করার লাগে করো, তারপরও রবিনকে হাতের মুঠোয় আনো যত শীঘ্রই পারো। ওকে বাবা, আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। বাবা মেয়ে প্রসঙ্গ পাল্টে অন্য কথায় চলে যায়।
দরজায় দাঁড়িয়ে দেলোয়ার খানের স্ত্রী সুরাইয়া খান নিঃশব্দে জল ফেলেন। তোমরা ধ্বংসের খেলায় পা রেখেছো। আমার ভাইয়ের খেয়ে পড়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র। সামান্য রিদিমা আর আফজাল চৌধুরীকে সামলাতে হিমশিম খাচ্ছ। আর সে এলে কি করবে? তার ভয়ানক মুখোশের মুখোমুখি হতে পারবে তো? সে যে কেউটে সাপ, গর্ত থেকে সহজে বেরোবে না। আর বেরোলে তোমাদের রক্ষা নেই। আর এগিয়েও না এই ধ্বংসলীলায়। কথাগুলো সুরাইয়া খান মনে মনেই বলেন। সরাসরি বলার সাহস তার কোনো কালেই হবে না হয়তো। দেলোয়ার খানের হিংস্রতা সে ভালো করেই জানে। এদিকে অন্ধকার রুমে একটা লোককে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে লোকটাকে। পাশ থেকে একজন বলে উঠল, এতটা বুকের পাটা না দেখালেও পারতি। লোকটা ভয় ভয় বলল, ভাই ছেড়ে দিন, আর কখনো ভুল হবে না। লোকটার সামনে 6 জন দাঁড়িয়ে আছে। একজন বলে উঠল, বেমানের বাবা নেই এখানে। ভাই মাফ করেন, আর হবে না। আমার বউটার বাচ্চা হইব। আবার আওয়াজ আসে, নিজের কলেজের কথা ভাবছিস এখন খুব? অন্যের কলেজে যখন মারতে গিয়েছিল তখন মনে ছিল না? আর কোনো কথা বলার সুযোগ পায় না লোকটা। এক হাতের করাতটা ডিরেক্ট গলায় এসে পড়ল। লোকটা ছটফট করে মৃত্যুর দুয়ারে এগিয়ে যায়। দলের লিডারটা এগিয়ে আসে। আমার কলিজা আঘাত দিছিল, তবে তোর বউ বাচ্চা কোনো দোষ নেই। ওদের আমি দেখে রাখবো। বিদায়। কথাটা বলেই লোকটার খোলা চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দেয়, পিছনের দিকে তাকিয়ে। একেবারে গুম করে দাও। ওর টিকটিকির খোঁজও যাতে কেউ না পায়। 6 জন একসঙ্গে বলে ওঠে। ওকে। রিদিমা গাড়ি থেকে নেমে আসতেই পিছন থেকে তার পার্সোনাল পিএ বলে উঠল, ম্যাম, আপনাকে দেশে যে মারার চেষ্টা করেছিল তার সব বায়োডাটা এখন আছে। রিদিমা পেপারটা হাতে নিয়ে এগিয়ে যেতেই আবার তার পিএ বলে উঠল, ম্যাম, লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? জি ম্যাম, আমি আমাদের দেশের সবগুলো হিডেন টিমকে লাগিয়েছি, আর তার কোনো খোঁজই কেউ দিতে পারছে না। তোমরা থাকতে লোকটা উধাও হলো কি করে? আমাদের নজর এড়িয়ে যাওয়া লোকটার ক্ষমতার বাইরে। তাহলে লোকটা গেল কোথায় রাস্কেল? সেটাই তো বুঝতে পারছি না ম্যাম। ভয়ে জড়সড় হয়ে বলল পিএ। ভালো করে খোঁজ লাগাও। এটা কোনো মশামাছি নয় যে নাকের ডগা দিয়ে চলে যাবে। ওকে ধরতে পারলে মেইন পয়েন্টে চলে যাওয়া মুহূর্তেই কাজ ছিল। ওকে ম্যাম। কথাগুলো বলেই রিদিমা বাসায় ঢুকে পড়ে আর চিন্তা করতে থাকে, তাকে জানে মারতে চাই কে, দেশে যাবে এটা তো বাবা ছাড়া আর কারো জানার কথা নয়। কিছুই মাথায় ঢুকছে না রিদিমার। বাবা, মাকে বলে দাও আমি এই মুহূর্তে বিয়ে করব না, মানে করব না। কেন? বিয়েতে তোর আপত্তি কোথায়? আপত্তিও নেই, ইন্টারেস্টও নেই। ছেলে ডক্টর, অনেক নাম করা। তো তো মানে আমি বিয়ে করব না বলেছি। কথাটা বলেই দরজায় খিল দেয় ইশুয়া। খুব বিরক্ত লাগছে। ইদানিং তার মা বিয়ের জন্য মাথাটা খারাপ করে দিচ্ছে। তারেক সাহেব তার স্ত্রীকে বললেন, মেয়েটাকে আর কিছুদিন নিজের মতো থাকতে দাও। বিয়ে বিয়ে করে ওরে পাগল বানিও না। তোমার জন্য দুটি মেয়ে এমন অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন। আর তোমার জন্যই একদিন বাড়ি থেকে বেরিয়ে যাবে আমার মেয়েরা। ঝুমা বেগম তেলে বেগুনে চলে ওঠে। তোমরা থাকো শান্তিতে, আমি বেরিয়ে যাব। তারেক সাহেব আর কিছু বলেন না। ঝুমা বেগমকে রাগানোর মতো অপরাধ না করাই শ্রেয় মনে হয় ওনার কাছে। শাহিদ বোর্ডে সায়েন্সের কিছু বিক্রিয়া করে ছাত্রছাত্রীদের বলল,